ভারতের বারুইপুরে সেখানে একটা মুসলিম মেয়েকে, কত 13 বছরের একটা বাচ্চা মেয়েই তো, তাকে ধরে বর্বরভাবে কী করছে, কয়েকজন মিলে ধর্ষণ করে তারপরে তাকে কঠিন নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করছে। করার পর এটা নিয়ে তো সারা পশ্চিমবঙ্গে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। তো ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে এবং দেখা গেল যে একটা পর্যায়ে এসে মেইন যে আসামি সে কিন্তু খরচ হয়ে গেছে মানে ওই যে পুলিশের এনকাউন্টারে নাকি সে মারা পড়ছে। প্রথমে পুলিশ তাকে গ্রেপ্তার করছিল এবং এরপর এনকাউন্টারে সে মারা পড়ছে। এনকাউন্টার মানে তো বোঝেনি, বাংলাদেশে আমরা যেটাকে বলি ক্রস ফায়ার, ভারতে বলে এনকাউন্টার। যে আসামি অস্ত্র সিনায় নিয়ে পালানোর চেষ্টা করছিল, পুলিশের দিকে গুলি করছিল, পুলিশ পাল্টা গুলি করলে তারপরে সে মারা যায়। তো যাই হোক, এখন এই সমস্ত এনকাউন্টার বা ক্রস ফায়ার কী জিনিস আমরা তো খুব ভালো করেই জানি। তো এই ঘটনার সাথে অবশ্যই যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তার একটা বক্তব্যের বেশ মিল পাওয়া যায়। উনি জিতে যাওয়ার পরে না জেতার আগে, মনে হয় জেতার পরে, উনি কিন্তু বলছিলেন যে এই ধরনের ভয়ঙ্কর অপরাধ যারা করবে, যে ধর্ষণ করে হত্যা করা, এই কিসিমের অন্যায় অপরাধ যারা করবে তাদেরকে সকালে ধরা হবে আর বিকেলে খরচ করে দেওয়া হবে। তো তার সাথে কিন্তু অন্তত এই বারুইপুরের এই যে প্রধান আসামি, ধর্ষণকাণ্ডের প্রধান আসামি, নাম হলো প্রভাস মণ্ডল, তাকে কিন্তু সকালে ধরা হয়েছিল, বিকেলে খরচ করে দেওয়া হয়েছে। এখানে বক্তব্য হলো যে এদেরকে আবার বিচার আচারের জন্য এত কিসের? এই বিচার আচার করতে গেলে অনেক ক্ষেত্রে এগুলো সাক্ষী পাওয়া যাবে না, তারপরে অনেক দীর্ঘসূত্রিতা। জেনুইন বিচার করে এগুলোর নিম্ন কোর্টে হয়তো মৃত্যুদণ্ড দিল, আবার উচ্চ কোর্টে যাবে, সেখানে দেখা যাবে যে যাবজ্জীবন কারাদণ্ড, এইবার হাইকোর্টে গেল। এইরকম মানে বছরের পর বছর লিঙ্গারিং করা, এবং এই সমস্ত করতে গিয়ে সরকারের তো অনেক টাকা এখানে নষ্ট হয়, তাই না, অপচয় হয়। অথচ এত নিশ্চিত দোষী ব্যক্তি এই কাজটা করছে, এগুলো একবারে নিশ্চিত, পুলিশ একবারে 100% নিশ্চিত, ওই জায়গার পাবলিকও নিশ্চিত। তাহলে এর এত বিচার আচারের নামে সময় ক্ষেপণ এবং জনগণের অর্থ খরচ করার তো কোনো অর্থ হয় না। এবং সেই হেতু শুভেন্দু অধিকারী বলছিল যে সকালে জমা করা হবে, বিকেলে খরচ করে দেওয়া হবে। তো পুলিশ দেখা গেল সেই একই কাজ করছে। তবে আমার একটা দুঃখ আছে। দুঃখটা হলো যে এই ঘটনা নিয়ে আমি গত 2 দিন কিন্তু 2বার ভিডিও বানিয়ে আপলোড দিয়ে যখন এটা চেকিংয়ে দেই, প্রত্যেকটা বারই দেখি এইটা চলে আসে, রেস্ট্রিকশন চলে আসে, বুঝলাম না। অর্থাৎ সেই হেতু আমি আর এটাকে পাবলিক করি নাই। এখন চিন্তা করলাম দেখি সর্বশেষ আর একটা ভিডিও করে দেখি এইবার কি অবস্থা হয়। যদি কোনো রেস্ট্রিকশন না আসে তাহলে তো দর্শক শ্রোতারা আপনারা শুনবেন, আর যদি রেস্ট্রিকশান আসে তা সেটা আবার জানবেন কেমন, কারণ আমি তো আর পাবলিকই করবো না, তাই না। তবে হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রিপশান সংখ্যা অনেক কমে গেছে, দর্শক সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ে নাই। মনে হচ্ছে খুবই নির্দিষ্ট সংখ্যক শ্রোতা দর্শকের মধ্যেই আমার এই ভিডিওগুলো সীমাবদ্ধ। এটা থেকে একটু বের হয়ে আপনারা একটু, যদি যারা নতুন আসেন, একটু সাবস্ক্রাইব যদি করে সাথে থাকেন, আমি একটু উল্লসিত হই, অনুপ্রাণিত হই, তাই না। তো এইবার আবার মূল প্রসঙ্গে ফিরে আসি। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বারুইপুরের এই যে ঘটনা, এখানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে এই যে ইলেকশনে হারার পর সে তো নিজের ঘরের মধ্যে বসে থাকতো, বাইরে তেমন বেরোতো না, মাঝে মাঝে ওই যে ফেসবুকে এসে লাইভ টাইপ করতো। হ্যাঁ, তো বারুইপুরে এই ঘটনা যখন ঘটলো, নির্মম নিষ্ঠুর ঘটনা, তো এই ঘটনাটাকে মমতা ব্যানার্জি মনে করলো যে এইবার একটা মহকা পাওয়া গেছে, এই ঘটনাটা তার জন্য আশীর্বাদ হিসেবে সে গণ্য করে এই যে এখানে দেখলাম যে ওই রাস্তায় এসে কয়েকজন, কত 50-60 জন লোক হয়তো সাথে আছে। এখন এরা বিনা পয়সায় আসছে নাকি জোনা মাথা পিছু 500 টাকা করে দিয়ে আনছে ধরে, কে জানে। তো এই যে মোমবাতি দিয়ে একটা প্রতিবাদ র্যালি আয়োজন করছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আরে ভাই, প্রতিবাদ র্যালি কখন মানুষ আয়োজন করে? যদি একটা ঘটনার, যেমন এখানে এই যে বারুইপুরে যে নাবালিকা মেয়েটা, এখানে খেয়াল করতে হবে মেয়েটা কিন্তু মুসলমান ছিল, এবং এই বিজেপি সরকারকে মানে অপবাদ দেওয়া হয় তারা নাকি মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী,
তো তাই যদি হয় তাহলে মুসলিম নারী অত্যাচারিত হয়ে বা মেয়ে অত্যাচারিত হয়ে মারা গেলে বিজেপি তো নিষ্ক্রিয় থাকবে বা সক্রিয় হলেও এমন কাজ করবে যে যাতে হয়তো তেমন কিছু হবে না, তাই না? কিন্তু দেখা গেল যে ঘটনাটা মোটেও তা না। তো মমতা ব্যানার্জি এইটাকে একটা ইস্যু করে মোটামুটি মাঠ গরম করতে চাইছিল এবং এই যে মিছিল করলো ওই মোমবাতি নিয়ে, তাই না? মোমবাতি নিয়ে মিছিল করলো, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে মোমবাতি নিয়ে মিছিল বা প্রতিবাদ কখন করা যায়? যখন কোনো একটা ঘটনা ভয়ঙ্কর ক্রাইমের এগেনস্টে সরকার যদি নীরব থাকে, নিষ্ক্রিয় থাকে বা খুব বেশি তৎপর না থাকে তখন। কিন্তু যদি সরকার সাথে সাথে তড়িৎ পদক্ষেপ নেয়, আসামিকে মানে যারা নাকি ক্রিমিনাল তাদেরকে ধরে জেল হাজতে ঢুকায় বিচারের কাঠগড়ায় সোপর্দ করে, তাই না? তখন তো ভাই এটার এগেনস্টে আপনি প্রতিবাদ কী করে করতে পারেন? জনগণ তো সরকারের কাছে এটাই চায় যে যারা নাকি ক্রিমিনাল তাদের গ্রেপ্তার করে বিচার আচার হোক। তো সরকার তো এখানে 1 সেকেন্ড দেরি করেনি। এই যে উইদিন 24 আওয়ার্স এখানে কিন্তু আসামি সবগুলোই ধরা পড়ছে। একজন অলরেডি এই এনকাউন্টারে মারা পড়ছে না, আর একজন নাকি মারা পড়ছে ইয়েতে লিঞ্চিংয়ে, মানে মবে। এখন বলা হচ্ছে যাকে নাকি মবে মারা হয়েছে সে নাকি নির্দোষ ছিল, এবং এখানে কিন্তু এই একটু সাম্প্রদায়িকতার ভাব কাজ করেছে। মুসলমানরাই কিন্তু তাকে ধরে একটা হিন্দু ছেলেকে মেরে ফেলছে যে নাকি নির্দোষ ছিল, বাট যাকে নাকি পুলিশ এনকাউন্টার করেছে এবার নির্দোষ নয়, এ ছিল প্রধান আসামি। তো এই হলো অবস্থা। এখানে এই শুভেন্দু অধিকারী যে কথা বলছিল যে সকালে ধরবো বিকেলে খরচ করে দেবো, সেটার কথা রাখছে। এখানে অতএব প্রতিবাদ মিছিল টিছিল করার কোনো ইয়ে নেই। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় উনি যখন ক্ষমতায় ছিলেন তখন ওই যে আরজি কর হাসপাতালে যে কি একটা মেয়ে মারা গেছিল না ডাক্তার, যাকে নাকি নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল, মেয়েটার নাম জানি কি ভুলে গেলাম। তখন কিন্তু ওই ঘটনাটার যাতে কোনো সুষ্ঠু বিচার আচার না হয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নির্দেশ দেয় যাতে করে ওই ভিসেরা রিপোর্ট, মানে ওই যে ময়না তদন্ত রিপোর্ট আছে না, ওইগুলো যেন সঠিকভাবে রক্ষণ করা না যায়। আর রিপোর্টে যাই মানে পরীক্ষা নিরীক্ষায় ফলাফল যাই আসুক, রিপোর্ট লিখতে হবে ভিন্ন। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করছিল। তো তখন তার মানবতা কোথায় গেছিলো? তার আমলে একজন নারী, সেও নারী, একজন নারীকে, তাও সে ডাক্তার, যে নাকি আরজি করে ওখানে এই ইন্টার্নি ডাক্তার হিসেবে কাজ করতো, এবং সে আসলে জেনে গেছিল যে আরজি করে ওই যে সরকারি ভাবে যে ওষুধ টষুধ কেনা হয়, যন্ত্রপাতি কেনা হয়, এইগুলো কেনার নামে যে ওখানে লুটপাট চলে, কোটি কোটি টাকা লুটপাট চলে, ওই লুটপাটের বিষয়টা ওই ইন্টার্নি ডাক্তার জেনে গেছিল। তো জেনে যাওয়ার কারণে তাকে এখন হত্যা করতে হবে, কারণ সে সাক্ষী হয়ে গেছে না। তো এই এখন তাহলে এই ধরনের হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে মোড় নেওয়া, এইটাই যদি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হয়ে থাকে, তাহলে কি একেবারে নিশ্চিতভাবে এটা বোঝা যায় না যে আরজি করের ওখানে থেকে যে কোটি কোটি টাকা লুটপাট করা হতো তার একটা বড় অংশ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটে যাইতো? যে মানুষটা নিজেরা সবসময় সৎ, তারপরে কি নিষ্ঠাবান এরকম দাবি করে, সে যে কত বড় চোর এই একটা ঘটনায় তো প্রমাণ করে, তাই না? এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে রাতারাতি এসে বড় নেতা হয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল, তাই না? দেখেন যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে লোক ভারতে কিন্তু উন্নত চিকিৎসার জন্য যায়, এবং ভারত কিন্তু সস্তায় উন্নত মানে চিকিৎসা দেওয়ার জন্য বিখ্যাত। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মমতার ভাইপো, চোর ভাইপো আর কি, তার চোখে নাকি কী সমস্যা আছে, সে কিন্তু ভারতে চিকিৎসা না করিয়ে তাকে নাকি আমেরিকা ছাড়া আর কোনো জায়গায় চিকিৎসা করানো যায় না, মানে সে আমেরিকা ছাড়া তার ভালো চিকিৎসা হয় না। চিন্তা করে দেখছেন? এবং বর্তমানে গ্রেপ্তার এড়ানোর জন্যে জেল হাজতে ঢোকার ভয়ে সে বারবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে যে তাকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। হ্যাঁ, কোর্টও তো বুঝে ফেলছে মালের মতিগতি খারাপ, মানে ভেগে যাওয়ার পায় তারা। কোর্টও তাকে বলছে না, যাওয়া যাবে না। তো মোদ্দা কথা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের আমলে এরকম কত নারী ধর্ষিতা হয়ে মারা গেছে, নির্মম নির্যাতনে হয়ে গেছে, কোনো কিছু হয় নাই, কারণ অভিযুক্তরা ছিল তো তৃণমূলের লোকজন, তাই না? অর্থাৎ তাদের কেন জেল হাজত ফাঁসি হবে বলেন? এখন এই বারুইপুরের ঘটনা, এখানে যখন এই ঘটনা ঘটলো, ইন্টারেস্টিং ব্যাপার হলো এই তৃণমূল এবং বামপন্থী কিছু হারামজাদা
বলা বলি শুরু করলো, পুলিশ নাকি আসামিকে ধরছিল, পরে ওখানে বিজেপির এক নেতা নাকি তাকে ছাড়িয়ে নিয়েছে। আমার মনে হয় যে এই যে এই বামপন্থী নেতা যেগুলোই যে অপপ্রচার ছাড়িয়েছিল না, এই তৃণমূল কংগ্রেসের যারা এই অপপ্রচারগুলো করছিল না, দেখলাম যে মিডিয়াতে করছিল, এদেরকেও আমার মনে হয় যে একটু ট্রিটমেন্ট দেওয়ার সময় হয়ে আসছে। এদেরকে আইন অনুযায়ী ওই ধরে নিয়ে হাজতে ঢুকাবেন, দুদিন পরে আবার জামিন পেয়ে ফিরে আসবে, জি না। আমার মনে হয় যে ওই ডিম টিম থেরাপি দেওয়া হচ্ছে না, ধরে এদেরকে ডিম না শর্ট থাপ্পড় কিল ঘুষি দিয়ে হালকা একটা ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, আমাকে সেটা বলতেই হচ্ছে। চিন্তা করে দেখছেন যে যেখানে সরকার ভয়ঙ্কর রকমভাবে তৎপর, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিজেপি সরকার অত্যন্ত তৎপর। শুভেন্দু অধিকারী একেবারে কঠিনভাবে তৎপর, যেটা আমরা তার কাজকর্ম দেখে আমরা বুঝতে পারছি। সেখানে কতগুলো হারামজাদা মিলে একেবারে প্রকাশ্যে মিডিয়ার সামনে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবে আর তারা পার পেয়ে যাবে। এটা তো হয় না। তাদের আসলে ওই আইন অনুযায়ী ব্যবস্থা নিলে ওরা কিন্তু এই রাস্তা থেকে সরবে না। ওদের আসলে পাবলিকের মধ্যে ছেড়ে দিতে হবে, তারপর চট থাপ্পড় কিল ঘুষি কিছু ভালো মতো খেলে তারপরে হয়তো তারা থামতে পারে। কেন জানেন? চিন্তা করবে যে এরকম ফাও মিথ্যা প্রচার করলে যদি আবার মার খাওয়া লাগে, মারের উপরে আসলে ওষুধ নেই, বুঝছেন? প্রথাগত আইন কানুন দিয়ে এগুলোর দমন করা যায় না। আরে ভাই, এগুলো তো সভ্য না, বুঝতে হবে। সভ্য দেশে আপনি মানুষদেরকে আইন কানুন দিয়ে প্রথাগত সিস্টেম দিয়ে আপনি বিচার আচার করে তাদের দমন করতে পারেন, কিন্তু যেখানকার লোকজন অসভ্য বর্বর, আপনি ভাই তাদের আইন দিয়ে ইয়ে করলে 10-15-20 দিন জেল হাজতে থাকলো, বেরো এসে তারা কি তাদের অভ্যাস পাল্টাবে নাকি? না, ওই একই কাজ করে যাবে। কারণ তারা মনে করবে আমার তো ফিটায় নাই, আমার তো চড় থাপ্পড় দেয় নাই, 2 দিন নাইলে হাজত খাটছি। অনেকটা ওরকম একজনকে কান ধরে উঠবস করানো হয়েছে একটা অপরাধের কারণে, পরে থেকে জিজ্ঞেস করে, তোর লজ্জা শরম নাই, তুই কান ধরে উঠবস করলি? তো সে উত্তর দিবে, কান ধরে উঠবস করছি তাতে হলোটা কি, আমাকে তো মারে নাই, বুঝেন নাই। ধন্যবাদ।